ঘরে থাকার সময় নাই, শেখ হাসিনা আইতাছে লগি বৈঠার অর্ডার দিয়ে। এটা হচ্ছে ছাত্রলীগের লগি বৈঠার মিছিল 2.0। এ তুফান ভারী, তবু দিতেই হবে পারে। আজকে এই অন্যায়ের বিরুদ্ধে সকলে প্রতিরোধ করে তোলেন। জনতার জয় ইনশাল্লাহ হবেই হবে। মানুষের জন্য আবার শান্তি ফিরে আসবে। আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের মধ্য থেকেও আবারও জেগে উঠবে। এবার জয় বাংলা স্লোগানে মুখরিত রাজপথ। পুলিশের ব্যারিকেড ভেঙে ধানমন্ডিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। তিন দিক দিয়ে ফাটাবাসের চিপায় পড়ে গেলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া এখন ফাটাবাসের চিপায় তিন দিক থেকে চাপে পড়ে গিয়েছে। সো এই রেজিমটা যে একেবারেই আনস্টেবল সেটা বোঝাই যাচ্ছে। পরাশক্তিদের নিয়ে আগুন খেলার ফলাফল কতটা ভয়ানক এবং নির্মম হতে পারে জনাব তারেক রহমান 10ম শ্রেণী পাস, সে কি আর বুঝে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে গিয়ে আন্তর্জাতিক পরাশক্তিদের সাথে বড় ধরনের ভুল বোঝাবুঝি কিংবা ভুল চাল চেলেছে জনাব তারেক রহমান। এইটার খেসারত দিতে হবে ভয়ঙ্কর ভাবে। যে কোনো মুহূর্তে তার পরিণতি হবে তার পিতার মতো। খুব দ্রুতই তাকে তার পিতার কাছে চলে যেতে হতে পারে। হঠাৎ করে জামাত, শিবির, এনসিপি একদম চুপ হয়ে গেল, কিচ্ছু বলতেছে না। এদেরকে নিয়ে যার যা ইচ্ছা একের পর এক বলেই যাচ্ছে। তারপরেও এরা ভদ্র, নম্র, বিনয়ী ছেলে মেয়েদের মতো একদম চুপ হয়ে গেছে। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছেন যে আজকের ভিডিওটা ঠিক কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা নিউজটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ও ভাই রে ভাই, আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের মধ্য থেকেও আবারও জেগে উঠবে। এবার জয় বাংলা স্লোগানে মুখরিত রাজপথ। পুলিশের ব্যারিকেড ভেঙে ধানমন্ডিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল। যে দলকে নিয়ে গত 2 বছর ধরে নানা ধরনের রাজনৈতিক বিশ্লেষণ হয়েছে, যে দলকে নিয়ে অনেকে বলেছিলেন তাদের সাংগঠনিক শক্তি আর আগের মতো নেই, তারা আর আগের মতো মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়াতে পারবে না, কিন্তু আজ ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগের নেতা কর্মীদের বড় উপস্থিতি এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এবার জয় বাংলা স্লোগানে ধানমন্ডিতে পুলিশের ব্যারিকেড ভেঙে নিজেদের সক্ষমতা দেখিয়ে দিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। এটি শুধু একটি বিক্ষোভ কর্মসূচি নয়, বরং মাঠ পর্যায়ে সংগঠনের শক্তি প্রদর্শনের একটি প্রচেষ্টা। প্রশ্ন উঠেছে, এটি কি বিচ্ছিন্ন একটি কর্মসূচি নাকি বৃহত্তর কোনো রাজনৈতিক প্রস্তুতির একটি অংশ? আর সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একের পর এক বিশাল মিছিলে বোঝাই যায় আওয়ামী লীগ ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। তাই বাংলাদেশের রাজনীতিতে শেষ বলতে কিছুই নেই। যেখান থেকে শেষ হয় সেখান থেকেই আবার শুরু হয়, যেটা আবারও বাস্তবে রূপ দিতে যাচ্ছে প্রাচীন দল আওয়ামী লীগ। এটা হচ্ছে ছাত্রলীগের লগি বৈঠার মিছিল 2.0। স্থানটা আপনাদেরকে বলে দিই, বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পরবর্তী সময় এই প্রথম ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যে বিক্ষোভ মিছিলটি আমরা দেখলাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যে বিক্ষোভ মিছিলটি দেখলাম, এটা হলো রাজধানীর মেইন রাজপথে অনুষ্ঠিত হয়েছে। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী সময় এই প্রথম হাজার হাজার নেতাকর্মী একত্রিত হয়ে একসাথে ঢাকার রাজপথ, মেইন রাজপথ বনশ্রী, সেই বনশ্রীতে এই বিক্ষোভ মিছিলটি হয়েছে আজকে জুলাইয়ের 3 তারিখ 2026। রিয়াজ মাহমুদ সভাপতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ, তার নেতৃত্বে এই মিছিলটা হয়েছে। খেয়াল রাখবেন, বনশ্রী। এ তুফান ভারী, তবু দিতেই হবে পারি। দেখেন, মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই, মাঝে মাঝে আমি চিন্তিত হয়ে পড়ি, অন্য কোনো কিছু নিয়ে নয়, আমার নিজের বক্তব্য নিয়েই, আমার নিজের মন্তব্য নিয়েই। এই যে আওয়ামী লীগ বিষয়ে, বাংলাদেশের রাজনীতি বিষয়ে আমি তো প্রতিনিয়ত কথা বলি। 1000-এরও অধিক আমার আলোচনা এই ইউটিউব চ্যানেলে আছে, এখন প্রায় 13,000-এর কাছাকাছি, সম্ভবত সঠিক হিসাবটা জানি না। তো সাম্প্রতিককালে শেখ হাসিনা আসার বিষয় তিনি যে বলেছেন এবছরের মধ্যে আসবেন, তার পূর্বে যে বলেছেন সগৌরবে মাথা উঁচু করে সম্মানের সাথে, এই বিষয়গুলো নিয়ে তো আমি একাধিক আলোচনা করেছি, অনেক কথা বলেছি, নানান ধরনের কথা মনে যেটা আসে, যুক্তিতে যেটা খাটে
অভিজ্ঞতা যেটা বলে, বাস্তব পরিস্থিতি যে দেখে যেটা মনে হয়, সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবং মাঝে মাঝে ভাবি যে আদৌ কি সম্ভব কিনা। যেভাবে পাকি বীজের মধ্যে যে কিছু মানুষ আছে যারা এইটা এমনভাবে বলে যে জীবনে আর শেখ হাসিনা আসতে পারবে না, আর আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে, এই কথাগুলো যারা বলেন, তাদের কথাগুলো শুনে আমি নিজে চিন্তাই করি যে আদৌ কি সম্ভব, তিনি কি আসতে পারবেন। আমি তো প্রায় বলি যে তিনি আসবেন এবং যুক্তি উপস্থাপন করি, আবার নিজেই এই চিন্তাগুলো করি। কিন্তু যখন এই সময়ে দাঁড়িয়ে শত শত হাজার হাজার নেতাকর্মী নিজেরাই স্বপ্রণোদিতভাবে রাজপথে মিছিল, মিটিং, বিক্ষোভ, পথসভা এই কাজগুলো করেন, তখন আমার মনে হয় যে না, আমার ধারণাটা সঠিক, আমার ধারণাটা ভুল নয়। যদিও আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো বাস্তবায়নের সময় এখনো আসে নাই। এই বছরের 31 সাল আমি বলেছি যে এর মধ্যেই আসবে, এই বছরের মধ্যে আসার কথা বলছেন, সগৌরবে মাথা উঁচু করে সম্মানের সাথে এই বছরের মধ্যেই তিনি আসবেন, এই কথাটা আমি বলি, প্রায় ভিডিওতেই বলি। মাঝে মাঝে আবার বিভিন্ন জনের বক্তব্য শোনার পরে একটু এলোমেলো হয়ে যায়। কিন্তু এই যে আপনি ভাবুন যে ঢাকার মতো একটা জায়গা, বাংলাদেশের রাজধানী, যেখানে বর্তমান ক্ষমতাসীনরা দাঁড়াতে বিরোধী দলের দাপটে একটু হিমশিম খেতে হয়, সেখানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ হাজার হাজার নেতাকর্মী একত্রিত হয়ে বনশ্রীর মতো এলাকায় রাজপথে নেমে তারা মিছিল করতেছেন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ জানাইতেছেন। এই বিষয়গুলো আপনার কি মনে হয়? রানী কোথায়? রানী তো এই দেশে নাই, রানী তো পার্শ্ববর্তী একটা দেশে নিজের জীবন রক্ষার্থে তিনি সেখানে আছেন, এবং তিনি নিজেকে রিক্সি মনে করেন, সেখানেও ব্যাপকভাবে তাকে সিকিউরিটি দিয়ে রাখা হয়। আর তার যে মৌমাছিগুলো, তৃণমূলের নেতাকর্মীগুলো যেভাবে রাজপথে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হাজার হাজার নেতাকর্মী নেমে এসে মিছিল মিটিং করতেছেন, যখন রানী রওনা দেবেন তখন কি হতে পারে আপনি একবার ভাবুন তো। বিশাল বড় লক্ষ লক্ষ কোটি কোটি মৌমাছির একটা বিশাল বড় চাক, সেখানে রানী চুপচাপ আছেন। আপনি যদি ধরেন যেখানে থাকুক না কেন চুপচাপ আছেন, ভারতেও তো আওয়ামী লীগের নেতাকর্মী আছে, ওই একই ধরেন, একই চাক। এখন সেখান থেকে উড়াল দিলেন যে যাবত দেশে, বাংলার রাজপথে নামবো, দেখে কি হয়, যা থাকে কপালে, এই বলে ঘোষণা দিয়ে যখন তিনি উড়াল দেবেন, তখন এই যে লক্ষ লক্ষ কোটি কোটি তৃণমূলের নেতাকর্মীর সাথে সমর্থক এবং পাশাপাশি দেশের জনগণ যখন ওই মৌমাছির পাখার মতো পাখা থাবড়াইতে শুরু করবেন, একটা যে হাওয়া বইবে দেশের মধ্যে, এবং যে শব্দ, ভো ভো শব্দ শুরু হবে, অনেকের কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থাও হতে পারে অনেকের। যাই হোক, সেই বিষয়গুলো না বলি। এই মানে আমি যে চিন্তিত করে যাই, এই বিষয়গুলো নিয়ে মূলত আপনাদের কাছে এই কথাগুলো বললাম। সম্ভব আমার কাছে এখন শতভাগ নিশ্চিতভাবে আমি বলতে পারি, এটা আমার মনের দিক দিয়ে। আপনি যদি বলেন আপনি তথ্য দেন কিভাবে, ডিজাইনটা কি, কর্মসূচি কি, কিভাবে, কিচ্ছুই বলতে পারবো না আমি। কিন্তু আমার প্রত্যেকটা মানুষের মনের মধ্যে তো একটা কি বলে অনুভূতির একটা বিষয় আছে, মনের মধ্যে তো বিভিন্ন কথা জাগে, মনে আপনার বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি দেখে তো তার অনুপাতে মনের মধ্যে বিভিন্ন কথা জাগে। সেইটা থেকে আমার মনে হয় যে সম্ভব তিনি আসবেন, এবং যেভাবে তিনি বলছেন মাথা উঁচু করে সগৌরবে সম্ভব। বাংলাদেশ কেন হঠাৎ এই দুই পরাশক্তির দড়ি টানাটানির মাঝখানে পড়ে গেল? কারা বাংলাদেশকে এই দড়ি টানাটানির মাঝ বরাবর ফেলে দিয়েছে? একদিকে আমেরিকার সাথে বাণিজ্যিক চুক্তি করেছে, যেটা নিয়ে দেশের ভেতর এবং বাইরে নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে। অন্যদিকে চীন থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং সামরিক সরঞ্জাম কেনার প্রক্রিয়া চালাচ্ছে। সবশেষ চীন সফরে তারেক রহমান যাওয়ার পর আমরা সেটাই শুনতে পেলাম। তারেক রহমানের পিআর টিম, পিনাকি, ইলিয়াস থেকে শুরু করে যারা যারা আছে সবাই তারেক রহমানের মারাত্মক প্রশংসা করলো। চীন এবং আমেরিকা, এই দুই চিরশত্রুর সাথে একসাথে পীড়িত কিংবা রোমাঞ্চ করা, এটা যে কত বড় বিপদজনক, এবং এই খেলা আমাদেরকে কোন অন্ধকারে নিয়ে যাচ্ছে, এটা তারেক রহমানের সরকার টের পাচ্ছে না। দুই নৌকায় পা দিয়ে চলার এই খেলা শেষ পর্যন্ত দেশের জন্য বড় কোনো বিপর্যয় ডেকে আনবে, আমি বলে গেলাম। তারেক রহমানের মতো মূর্খ, অশিক্ষিত এই দুই শক্তিকে ব্যবহার করে নিজেদের ফায়দা লুটতে পারবে না। ওইটু বিচক্ষণতা তারেক রহমানের নাই। সহজ ভাষায় রাজনীতি বুঝতে গেলে আপনাকে সবার আগে অর্থনীতি বুঝতে হবে, কারণ আজকের দুনিয়াতে যার হাতে অর্থনৈতিক চাবিকাঠি, তার হাতেই রাজনীতির রিমোট কন্ট্রোল। বাংলাদেশ আমেরিকার সাথে যে বাণিজ্যিক কিংবা কৌশলগত চুক্তি করেছে, কিংবা আরো যেসব চুক্তি করার প্রক্রিয়া চালাচ্ছে,
সেগুলোকে আন্তর্জাতিক বিশ্লেষকরা অনেকেই দেখছেন এক ধরনের অর্থনৈতিক পরাধীনতা হিসেবে, এবং এটা অলরেডি প্রমাণিত। কিন্তু তারপরেও তারা এই ধরনের কথা কেন বলছেন? বিশ্লেষকরা নিশ্চয়ই কোনো কারণ অবশ্যই আছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো তৃতীয় বিশ্বের বা উন্নয়নশীল দেশের সাথে বড় ধরনের বাণিজ্যিক চুক্তি করে, তারা কিন্তু শুধু ব্যবসায় করে না, তাদের প্রতিটি চুক্তির পেছনে থাকে শত শত পাতার গোপন এবং প্রকাশ্য শর্ত। যেমন শ্রম আইন তাদের মনের মতো করে পরিবর্তন করতে হবে, মানবাধিকারের নিয়মিত সার্টিফিকেট দিতে হবে, ইন্টেলিজেন্ট প্রপার্টি রাইটস কিংবা মেধাস্বত্ব আইন কঠোর করতে হবে, এবং তাদের ইচ্ছে মতো দেশের বাজার উন্মুক্ত করে দিতে হবে। আপাত দৃষ্টিতে এগুলোকে ভালো শর্ত মনে হলেও এর আসল অর্থ হলো আপনার নিজের দেশে আপনার যে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ছিল সেটা পরোক্ষভাবে ওয়াশিংটনের হাতে চলে গেল। বাংলাদেশের ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছে। বাংলাদেশ যে চুক্তি করেছে তাতে বাংলাদেশের অর্থনৈতিক সিদ্ধান্ত নেবার আর কোনো স্বাধীনতা নাই। এখন থেকে সব সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির নিয়ন্ত্রণ করবে ওয়াশিংটন। পুরো পৃথিবীর আন্তর্জাতিক ব্যবসা চলে মার্কিন ডলারে। বাংলাদেশ যে পোশাক রপ্তানি করে, বাইরে থেকে জ্বালানি তেল কেনে, সবকিছুর লেনদেন হয় ডলারে। আমেরিকা যখন দেখে কোনো দেশ তাদের বলয়ের বাইরে যাওয়ার চেষ্টা করছে, তখন তারা সরাসরি যুদ্ধ ঘোষণা করে না, তারা ব্যবহার করে তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, স্যাংশন। কারণ তাদের হাতে আছে ইউএস ডলার। এই ডলারের জুজুর কারণে বাংলাদেশ আমেরিকার অনেক কঠিন এবং অন্যায় শর্ত মুখ বুঝে মেনে নিতে বাধ্য হবে একমাত্র বাণিজ্য চুক্তি করার কারণে। যখন একটি রাষ্ট্র তার নিজের দেশের অর্থনৈতিক পলিসি অন্য একটি দেশের ভয়ে কিংবা চাপে তৈরি করতে বাধ্য হয়, তখন তাকে পরাধীনতা কিংবা কলোনি বলা ছাড়া অন্য কোনো কিছু বলা যায় না। বাংলাদেশের ভেতরের রাজনীতির মাঠ কেমন দেখছেন আপনারা? কি আভাস পাচ্ছেন? ক্ষমতার সমীকরণ মেলাতে গিয়ে তারেক রহমানের মতো অথর্ব অশিক্ষিত রাজনৈতিক নেতা মাঝে মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে এমন কিছু চাল চালে যেটা পুরো দেশের জন্য চরম ঝুঁকি সৃষ্টি করে। বিশেষ করে সার্বভৌমত্ব আর থাকে না। উদাহরণ হিসেবে আমরা সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনা প্রবাহ দেখতে পারি। তারেক রহমান যখন চীনের সাথে যোগাযোগ বাড়িয়ে বেইজিং এর বলয়ে ঢোকার চেষ্টা চালিয়েছিল চীন সফরে যাওয়ার পর, তখন সে এবং তার দলের নীতি নির্ধারকরা হয়তো ভেবেছিল চীনে গেলে পশ্চিমা অর্থাৎ মার্কিনীরা চাপ দেবে এবং চীনের মাধ্যমে তারা সেটা সামাল দেওয়ার চেষ্টা করবে কিংবা সামলানো যাবে, এই ধরনের চিন্তা তাদের মাথায় ছিল। চীনের এই বলয়ে ঢুকে এক প্রকার মার্কিনীদের বৃদ্ধাঙ্গুলি দেখানোর একটা চেষ্টাও করা হয়েছিল। এটা আভ্যন্তরীণ সংবাদ। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এত সহজ না, এত সহজ খেলা এটা না জনাব তারেক রহমান। বেজিং এ গিয়ে এই যে চাল চালার পর পর্দার পেছনের দৃশ্যপট যখন দ্রুত বদলে গেল, দেশে ফেরার সাথে সাথে যখন মার্কিন কূটনৈতিকরা আপনাকে মারাত্মক আকারে চাপ দিল, কূটনৈতিক এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করলো, তখন জনাব তারেক রহমান আবার উল্টো চাল চেলে ফেললেন। সহজ ভাষায় যেটাকে বলা হয় পল্টি নেওয়া। তারেক রহমান বেজিং এর সাথে এক প্রকার পল্টি নিয়ে নিয়েছেন। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এইটাকে বলা হয় হেজিং নীতি। এর মানে হলো আপনি দুই শত্রুর কাউকেই পুরোপুরি চটাবেন না, আবার কাউকেই পুরোপুরি নিজের আপন বানাবেন না, আপন হতে দেবেন না। কিন্তু বাংলাদেশের মতো একটি ভৌগোলিক এবং অর্থনৈতিকভাবে সংবেদনশীল দেশের জন্য এই দুই নৌকায় পা দেওয়ার ফল কখনোই ভালো হবে না। লিখে দিলাম, যখন আপনি একই সাথে দুইটা পরাশক্তিকে নিয়ে চাল চালতে যাবেন, তখন ব্যালেন্স একটু এদিক সেদিক হলেই পা ফসকে সাগরে ডুবে মরণ ফাঁদ তৈরি হবে। কারণ দুই পক্ষই তখন আপনাকে বিশ্বাস করবে না। জনাব তারেক রহমানকেও বিশ্বাস করতে পারছে না, না চীন না আমেরিকা। পরাশক্তিদের নিয়ে আগুন খেলার ফলাফল কতটা ভয়ানক এবং নির্মম হতে পারে জনাব তারেক রহমান 10ম শ্রেণী পাস, সে কি আর বুঝে? ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে গিয়ে আন্তর্জাতিক পরাশক্তিদের সাথে বড় ধরনের ভুল বোঝাবুঝি কিংবা ভুল চাল চেলেছে জনাব তারেক রহমান। এইটার খেসারত দিতে হবে ভয়ঙ্কর ভাবে। ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা কিংবা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যখন আন্তর্জাতিক শক্তিগুলোকে অতিমাত্রায় দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে টেনে আনা হয়, তখন ইতিহাস একটা নির্মম সত্য মনে করিয়ে দেয়, দিন শেষে এই পরাশক্তিরা কাউকেই করুণা কিংবা চিরস্থায়ী বন্ধু হতে চায় না, হয় না। তারা শুধু চেনে নিজেদের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ, আর সেই স্বার্থের বলি হতে হয় আপনার আমার মতো সাধারণ মানুষকে কিংবা কোনো ট্র্যাজিক পরিণতিকে। চীনের রাষ্ট্রদূত কেন সাধারণ কূটনৈতিকদের ভাষায় বাইরে গিয়ে এত কঠোর এবং আক্রমণাত্মক ভাষায় কথা বললেন? এর পেছনের আসল খেলাটা কি জানতে ইচ্ছা করছে না? চীন খুব ভালো করেই জানে আমেরিকা বাংলাদেশকে তাদের বলয়ে নিতে চাইছে মূলত ভারতের উপর নজরদারি রাখা এবং বঙ্গোপসাগরে নিজেদের সামরিক এবং কৌশলগত আধিপত্য বিস্তার করা। চীন তাদের এই চিরশত্রুর এমন উপস্থিতি তাদের ঘরের পাশে কিছুতেই মেনে নেবে না। তাই চীনের রাষ্ট্রদূত এই অগ্রিম হুঙ্কার দিয়ে রাখলেন, আমেরিকার কোন ধরনের খবরদারি কিংবা হস্তক্ষেপ চীন এই অঞ্চলে বরদাস্ত করবে না, যেটা
বাংলাদেশের ক্ষেত্রে বলে তিনি বুঝিয়ে দিলেন। তারেক রহমানের সামরিক ও অর্থনৈতিক দ্বিমুখী নীতির কারণেই মূলত এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে। তারেক রহমান একদিকে আমেরিকার সাথে বড় বড় বাণিজ্যিক চুক্তি করবেন, সেই চুক্তি বাস্তবায়ন করবেন, তাদের সাথে ডলারে ব্যবসা করবেন, তাদের ডলারে ব্যবসা করবেন, অতি মুনাফায় তাদের কাছ থেকে গম কিনবেন আন্তর্জাতিক বাজার মূল্যের বাইরে গিয়ে, অর্থাৎ অর্থনৈতিকভাবে তাদের বলয়ে ঢুকে যাবেন। আবার অন্যদিকে অন্য হাত বাড়িয়ে চীন থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনবেন, ভারী সামরিক প্রযুক্তি কিনবেন, কিনতে ইচ্ছা প্রকাশ করবেন। আন্তর্জাতিক রাজনীতিতে এইটাকে বলে চরম বৈপরীত্য। আমেরিকা কখনো এটা সহজভাবে নেবে না যে তাদের একজন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার চীনের তৈরি যুদ্ধবিমান কিংবা সামরিক রাডার ব্যবহার করুক, এবং বাণিজ্য চুক্তিতে স্পষ্টত সেটা উল্লেখ আছে আমেরিকার বাইরে অন্য কোনো দেশ থেকে, বিশেষ করে চীন এবং রাশিয়া থেকে কোনো কিছু বাংলাদেশ কিনতে পারবে না, কারণ চীন এবং রাশিয়া মার্কিনীদের লাল তালিকাভুক্ত। আবার এই ক্ষেত্রে চীনও চাইবে না যে তাদের কাছ থেকে দামি অস্ত্র কিনে বাংলাদেশ দিন শেষে মার্কিনীদের প্রেসক্রিপশন কিংবা ইশারায় চলো। এটা কি চাইবে? আপনি চাইতেন? আমি চাইবো? নিশ্চয়ই না। এই দুই নৌকায় টান পূরণে যদি দুই পক্ষ একসাথে বাংলাদেশকে চাপ দেওয়া শুরু করে, বিশ্বাস করেন তারেক রহমানের অবস্থা হবে শাখের করাতের মতো, যেদিকেই যাবে সেদিকেই ক্যাচ ক্যাচ কাটবে। কোনো পক্ষই আর ছাড় দেবে না, দিচ্ছেও না। আর তাতে করে রাষ্ট্র একটা গভীর সংকটে পড়বে। অলরেডি যদিও রাষ্ট্র সংকটে পড়ে গেছে, একই সাথে চীন এবং আমেরিকার সাথে এই যে জটিল প্রেমের সমীকরণ তৈরি করার চেষ্টা চলছে, এইটা আসলে কোনো রোমান্টিক পীড়িত কিংবা সাধারণ কূটনীতি না, এইটা একটা জীবন্ত জ্বলন্ত আগ্নেয়গিরির উপর বসে থাকার মতো বিপজ্জনক পরিস্থিতি। আমাদের স্বাধীনতার পর থেকে পররাষ্ট্রনীতিতে একটা মূল কথা ছিল, আছে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। কিন্তু আজকের এই আধুনিক মেরুকরণের যুগে দাঁড়িয়ে এই নীতি খাতা কলমে বজায় থাকা সহজ, কিন্তু বাস্তবে পালন করা অনেক বেশি কঠিন। তারেক টিয়াকে খুব দ্রুত বুঝতে হবে পরাশক্তিদের এই খেলায় যদি নিজেদের চালগুলো চরম বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার সাথে না দেওয়া যায়, তবে যে কোনো মুহূর্তে তার পরিণতি হবে তার পিতার মতো। খুব দ্রুতই তাকে তার পিতার কাছে চলে যেতে হতে পারে, আশঙ্কা তৈরি হয়েছে। খুব শীঘ্রই আমাদের উপর খুব বড় ধরনের একটা অর্থনৈতিক বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিতিশীলতা আসবে, যেটা পরিস্থিতি বলছে পরাশক্তিদের এই আগুনে আমাদের নিজেদের হাত পুড়ে ছাই হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।